নমস্কার বন্ধুরা, ভোলে বাবা পার করেগার আজকের এপিসোডে কি হলো আসো জেনে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। আজকে এপিসোডের শুরুতেই দেখা যায় যে ঝিলের বস্তির লোকেরা পুলিশ স্টেশনের সামনে ধর্ণা দেয়। সাক্ষ্য চ্যাটার্জির হেনস্থা মানছি না, মানব না। ঝিল বলে, আপনি এখনও আমাদের পাওয়ার দেখেননি, আপনি বুঝতেও পারছেন না যে আমরা চাইলে এখানে এখন আমরা কি করতে পারি। আপনি জোরজার করে আমার স্বামীকে এখানে তুলে এনেছেন, কিন্তু আমার স্বামীর এখানে কোনো দোষই ছিল না। আপনি ওনাকে জিজ্ঞেস করছেন যে বিয়ের প্রতিশ্রুতি উনি চৈতি ম্যাডামকে কেন দিয়েছিলেন, কিন্তু আমি বলছি উনি আমার জন্য চৈতি ম্যাডামকে প্রস্তাব দিয়েছিলেন। আমি তো ব্যাঙ্গালোরে চলেই যাচ্ছিলাম, উনি আমাকে আটকাতে গিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম চৈতি ম্যাডামকে উনি যেন বিয়ে করেন। আর কেন বলেছিলাম জানেন? কারণ আমি ব্যাঙ্গালোর চলে যাওয়ার ঠিক কিছুদিন আগেই সাক্ষ্য চ্যাটার্জির মা আমার কাছে এসেছিল তাদের ছেলেকে যাতে আমি ছেড়ে দিই। এই কারণে আমার মনে হয়েছিল আমরা তো গরিব, যাদের সাথে এতদিনকার পরিচয়, তারা যদি আমাদের কাছে কিছু একটা রিকোয়েস্ট করে সেটা রাখা উচিত। সেই কারণেই আমি চলে যাই আর ভুলে গেছিলাম চৈতি ম্যাডামকে বিয়ে করতে। আর সেটাও কেন জানেন? কারণ এই চৈতি ম্যাডাম এমন একটা পজিশন তৈরি করেছিল যাতে মনে হয় ওনার সাথে আমার স্বামীর সম্পর্ক ছিল, এবং আমার নামেও উনি আমার স্বামীর কাছে বাজে কথা বলেছিলেন আমিও নাকি কোনো একজনের সাথে সম্পর্কে জড়িত। হসপিটালের কাছে কেউ একটা আমার কোমরে হাত দিয়ে যেন আমি যাচ্ছিলাম। আমার নামে এইসব বাজে কথা বলে আমার স্বামীর কাছে, আমার স্বামীর বাড়ির লোকজনের কাছে উনি আমার প্রতি ওদের মনটা বিষিয়ে দেয়। এইসবের বিচার কি হবে না? পেছন থেকে আবারও ধর্নার আওয়াজ শোনা যায়। ঝিল বলে, ওনারা এখানে আজ কেন এসেছেন জানেন? কারণ ওনারা আমাদের সবাইকে খুব ভালোবাসে, আর আপনারা যে অন্যায়ভাবে আমাদের এখানে নিয়ে এসছেন সেটা কিন্তু ওরা খুব ভালোই বুঝতে পারছে। সাক্ষ্য বলে, এই মেয়েটাই দায়ী আমার আর আমার স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাঙার জন্য। মিথ্যে কথা বলে ও আমাদের সম্পর্ক ভেঙেছে। ঝিল যাতে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায় এই চেষ্টাই করেছে সে বরাবর। এইগুলোর কি কোনো বিচার হবে না? পুলিশ ইন্সপেক্টর বলে যে দেখুন, এগুলো তো আমরা জানতাম না, এগুলো বিচার করার জন্য আমাদের সময় লাগবে। সাক্ষ্য বলে যে হ্যাঁ, সেই সময়টা নিন। আগে এগুলো ভাবেননি কেন? পুলিশ ইন্সপেক্টর বলে, আমরা কি করব? একজন মহিলা এসে প্রতারণার কথা বলছে, আমাদের তো সেভাবে মুভ অন করতেই হবে। চৈতি বলে, এখন সব কিছু মিথ্যে হয়ে গেল? আমাকে যে ওরা ঠকিয়েছে এর কোনো শাস্তি হবে না? আর এই মেয়েটা কোনোদিন সাক্ষ্যর যোগ্য ছিল? একটা বস্তি বাড়ির মেয়ে। সাক্ষ্য চিৎকার করে উঠে বলে, শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ও বস্তি বাড়ির মেয়ে হোক বা রাজপ্রাসাদের মেয়ে, তোমার তাতে কি? তোমার এসব বলার কোনো রাইট নেই। তুমি আমার স্ত্রীকে এইভাবে অপমান করতে পারো না। অপরদিকে রাই এবং ছুটির মধ্যে কথা হয়। রাই বলে, ছুটি, তুমি কোনোদিন বুঝতে পারবে না আমার পজিশনটা। আমি একটা সমাজে চলি, সমাজে আমার একটা নাম ডাক আছে। এই যে সাক্ষ্যর বিয়ে ঠিক হলো, এত চেনা পরিচিত লোকজন এলো, তারা দেখলো আমার ছেলের বিয়েটা এভাবে ভাঙলো, পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেল, সবাই যে যার নিজের মতো চলে গেল, আমাকে কেউ কিছু বলেও গেল না। তাহলে বুঝতে পারছো আমার মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকেছে? আমার মান সম্মানটা কোথায় যাচ্ছে? আমার কি আর সমাজে মুখ দেখানোর মতো জায়গা রইল? সমাজে আমাদের খেটে খেতে হয়, একটা পরিচিতি আছে, কিন্তু আজকে সাক্ষ্যর জন্য, শুধুমাত্র আমার ছেলের জন্য, আমার এই পরিচিতিটা, আমার এই সম্মানটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এটা আমি বলে বোঝাতে পারবো না তোমায়। আর তুমি একবার ভেবে দেখো তো, চৈতি এখন কিরকম মনের অবস্থা দিয়ে যাচ্ছে। চৈতির কি মনে হচ্ছে এখন? ছোটি বলে যে দেখো, আমার কিন্তু মনে হয় যে চৈতির অনেক সমস্যা আছে। চৈতির কিন্তু অনেক প্রবলেম ছিল, আর এই বাড়িতে এসেও কিন্তু অনেক প্রবলেম করত। রাই বলে যে কি প্রবলেম করতো আমি জানি না, আর কী বা প্রবলেম করতে পারে ও? আমরা তো ওদের দুজনের ভালোর কথা ভেবেই ওদের বিয়ে দিচ্ছিলাম, আর যদি এখানে এসে অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হতো তাহলে ওরা ওদের মতো থাকতো। আমরা সারা জীবন একই সংসারে পড়ে আছি, অ্যাডজাস্ট করে গেছি, মানিয়ে গেছি বলে যে ওরাও করবে তেমনটা তো নয়। ওরা ওদের মতো জীবনযাপন করবে, আলাদা হয়ে থাকতো না হয়, ওদের জীবনটা তো ওদেরই। আর তারপরে সারা জীবন যে আমার ছেলে এই শহরেই থাকতো তা তো নয়। চৈতি, আমার ছেলে দুজনেই ডাক্তার, ওরা তো একসময় বিদেশেও চলে যেতে পারতো। আমাদের কত গর্ব ছিল আমার ছেলে, ছেলের বউ দুজনেই ডাক্তার।
এখন কি বলবো, একটা বস্তি বাড়ির মেয়েকে নিজেদের বাড়ির বউ করে এনেছি। কেন যে আমি ওদের আমাদের ফাংশনে নিয়ে গিয়েছিলাম জানি না, তখন থেকে আমাদের ঘাড়ে চেপে আছে। ছোটি বলে যে একদমই না, সম্পর্ক হওয়ার ছিল তাই হয়েছে। সেদিন যদি তুমি ওকে নাও নিয়ে যেতে, অন্য কোনোভাবে ও ঠিক আমাদের সাথে জড়িয়ে পড়তো। সাক্ষ্য বলে আপনার মেয়ে নিজেকে নিজে ছোট করছে। ও কন্টিনিউয়াসলি ঝিলের ব্যাপারে আমার কাছে মিথ্যে কথা বলে গেছে, আমার বাড়ির লোকের কাছে মিথ্যে কথা বলে গেছে। তাই আজকে এই পরিণতি হয়েছে আপনার মেয়ের। সাক্ষর বাবা বলে কিছু কথা এখানে বলা দরকার। এই ঝিলের সাথে আমার ছেলের বিয়ে হয়েছিল, একটু জোর করেই বিয়ে হয়েছিল। তাই দুজনের কেউই এই সম্পর্কটা মেনে নিতে পারেনি প্রথমে, তাই ডিভোর্সেরও কথা হয়। কিন্তু পরে একে অপরকে পছন্দ করতে লাগে, কিন্তু ডিভোর্সের কথা আগে হয়ে গিয়েছিল। তাই এমন সময় যখন ডিভোর্স হব হব করছে, প্লাস একটা বাইরের ফোর্স বারবার মিথ্যে সব তথ্য নিয়ে আসছে, মানে এই চৈতি যখন আমার ছেলের কাছে এসে বারবার মিথ্যে কথা বলছে ঝিলের নামে, আমার ছেলের কি মনে হয়েছে যে চৈতি ভালো বন্ধু, নিশ্চয়ই তার ভালো চাইছে, তাই এই কথাগুলো বলছে। কিন্তু সে বুঝতে পারেনি যে মেয়েটি মিথ্যে মিথ্যে কথা বলেছে আমার ছেলের বউয়ের বিরুদ্ধে। আপনি কাকে অ্যারেস্ট করবেন, লকআপে রাখবেন, সেটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু আমার কিছু ফ্রেন্ডস আছে, তারা সবাই খুব প্রভাবশালী। আপনি যদি আপনার আইন প্রয়োগ করতে চান, আমিও কিন্তু তাদের সাথে কথা বলবো। আমরা বলছি যে এই মেয়েটি যা যা করেছে তার সাথে আমরা সহমত নই, আর আমার ছেলে যা করেছে তার সাথে আমরা কমপ্লিটলি সহমত। বাইরে থেকে আবারও বস্তির সবারই আওয়াজ শোনা যায়। ঝিল বলে আজকে যদি আমার স্বামীকে ছাড়া না হয় তাহলে এই থানা উঠে যাবে, এবং উঠে দাঁড়িয়ে ওর একজন বন্ধুকে ডাকতে শুরু করে। পুলিশ ইন্সপেক্টর বলে তুমি এরকমভাবে চিৎকার করছো কেন? চৈতি বলে ও যেরকম স্ট্যান্ডার্ডের মেয়ে ও তো এরকমই করবে, আর ও নাকি ওনাদের বাড়ির বউ। সাক্ষ্য বলে যে হ্যাঁ, ও আমার বউ, শি ইজ মাই ওয়াইফ। তোর মতো মুখেশ পড়ে থাকে না, দরকার পড়লে প্রতিবাদ করতে পারে। অপরদিকে ছোটি বড় বৌদিকে বলে যে সাক্ষ্য ঝিলকে পছন্দ করেছে তাই বিয়ে করেছে, কিন্তু শতরূপা বলে ভালো লেগেছে কি ভালো লাগাতে বাধ্য করেছে, কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। তা না হলে সাক্ষ্যর এই রুচি হয় আমরা জাস্ট ভাবতেও পারি না। কিছুদিন আগেও অবধি সাক্ষ্য ওকে সহ্যই করতে পারতো না, আর তখন তো ওদের ডিভোর্সও হয়নি। সাক্ষ্য ওকে দু চোখে দেখতে পারতো না, সারাক্ষণ ওকে অপমান করত। আর তারপর যে কি এমন হলো তা কে জানে। রাই বলে আমার একটা কথা মনে হয়, এর জন্য হয়তো তোর দাদাই দায়ী। তোর দাদাই হয়তো আলাদা করে সাক্ষ্যকে বুঝিয়েছে এসব, না হলে ওর তো এত খুশি হওয়ার কথা নয় এই ব্যাপারটাতে। ছোটি বলে বড় বৌদি, মেয়েটা যদি ডিভোর্স না দিত তাহলেও কিন্তু ওই একই সমস্যা হতো। ও তো ডিভোর্স দেওয়ার জন্য এক পয়সাও দাবি করেনি, তোমরা তো টাকার অফার করেছিলে। রাই বলে যে হ্যাঁ, অনেক টাকা ওকে অফার করা হয়েছিল, ওই সেটা নেয়নি। এখন তো আমার মনে হচ্ছে ও নেয়নি, কারণ ও এই বাড়িতে আবার এন্ট্রি নিতে পারবে। ও জানতো একটা দিন 5 লাখ টাকা নেওয়ার চেয়ে সাক্ষ্যকে যদি সারা জীবন পেতে পারে, তাহলে এরকম অনেক 5 লাখ টাকা ওরা পেতে পারবে। বস্তির লোকেরা চড়াও হয় পুলিশ স্টেশনে, সবাই মিলে জানতে চায় কি হয়েছে এখানে। এরপরে ঝিল বলে বলুন এবার কি করবেন, ডক্টর সাক্ষ্য চ্যাটার্জিকে এক্ষুনি ছেড়ে দেবেন নাকি এইভাবে বেকার সময় নষ্ট করবেন? পুলিশ বলে তুমি কি আমাকে বাধ্য করবে জোর করে ছাড়তে? ঝিল বলে তুমি না, আপনি বলে সম্বোধন করুন। একজন অ্যাডাল্টকে তুমি করে বলার সাহস আপনাকে কে দিয়েছে? কোন সাহসে বলছেন আপনি এটা? আমাকে তুমি করে বলার ঔদ্ধত্য আপনাকে কে দিয়েছে? সেইখানকার পুলিশের জুনিয়র এসে ইন্সপেক্টরকে বলে স্যার এদের সাথে পারবেন না, আপনি ছেড়ে দিন। বস্তির একজন বলে যে আপনি অনেকক্ষণ ধরে নানান এক অনৈতিক কথা বলে চলেছেন, আপনি একজনকে সাপোর্ট করছেন যে সাপোর্টের যোগ্যই নয়, আর একজন সৎ ভালো মেয়েকে আপনি কন্টিনিউয়াস দোষারোপ করে যাচ্ছেন। আমরা সবাই কিন্তু বাইরে চুপচাপ ওয়েট করছি শুধুমাত্র ঝিলের জন্য। ঝিল যদি একবার আমাদেরকে বলে আমরা কিন্তু এক্ষুনি আগুন জ্বালিয়ে দেবো, আপনি তারপরে কি করতে পারেন আমরা দেখে নেব। আমরা কিন্তু এখানে কেউ ভালো মানুষ নই, শুধু আমরা ভালো মন্দের তফাৎটা বুঝি। আর আপনি যদি ভালো মানুষের হয়ে কথা বলতেন আমি কিচ্ছু বলতাম না, তা না করে আপনি ওকে কোনো কথাই বলতে দিচ্ছেন না, শুধুমাত্র এই চৈতি ম্যাডামকে সাপোর্ট করে যাচ্ছেন। আর ও কি বলছেন আপনি তো শুনছেই না। ওর ফ্যামিলি রাজি আছে, ওর বিয়ে হয়ে গেছে, মানলাম এই মেয়েটার বিয়ে হওয়ার আগে বিয়েটা ভেঙে গেছে, তার জন্য যা যা ক্ষতিপূরণ লাগে, যা যা ড্যামেজের জন্য লাগে সব দিয়ে দেবে বলেছে।
তাহলে কী জন্য আপনি লক আপ করবেন বলছেন না? আপনি কি আমাদের কারোর কথা শুনতে পাচ্ছেন না? চুপ করে আছেন কেন আপনি? এরপরে ছোটি বলে, আমি তোমার ধারণা বদলাতে পারবো না। একমাত্র তখনই বদলাবে যখন তুমি নিজে বুঝতে পারবে। এমন একটা সিচুয়েশনে পড়বে যখন তুমি ওকে সত্যি সত্যিই চিনতে পারবে। আমার মুখের কথায় কিছু এসে যাবে না। তবে হ্যাঁ, সাক্ষ্য যে ঝিলকে বিয়ে করেছে এতে কিন্তু আমি খুব খুশি হয়েছি, এটা আমি বলতে পারি। সাক্ষ্যর বাবা এরপরে বলে যে তোমরা যত ঝামেলা বাড়াবে ততই ঝামেলা বাড়বে। আর চৈতে আমি বুঝতে পারি তোমার বাবার কিছু ফাইন্যান্সিয়াল লস হয়েছে। সেই লসগুলো আমরা মিটিয়ে দেব। সেটার চিন্তা করো না। তুমি একটা ভালো ছেলে দেখে, একটা ভালো পরিবার দেখে, ফ্লুয়েন্ট ফ্যামিলি, নার্সিং হোম দেখে, এসব দেখে তুমি খুব ডেসপারেট হয়ে গিয়েছিলে ওকে বিয়ে করার জন্য। কিন্তু তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। তার ফলেই তুমি ঝিলের প্রতি এত অন্যায় করেছো, এত নিচে নামতে পেরেছো। এর দাম তো তোমাকে দিতেই হবে। এবার আপনারা কি করবেন সেটা ঠিক করুন। আপনি ঠিক করুন। আমি খানিকক্ষণ আগেই বলেছি যে আমার কিছু যোগাযোগ আছে। এবার ইন্সপেক্টর, আপনি যদি কেসটা করেন তাহলে আমাকেও একটা ব্যবস্থা করতে হবে। আপনি বলুন কি করবেন? চৈতির মা বলে, এখান থেকে চল, ঝামেলা করিস না। তোর সঙ্গে সাক্ষ্যর থেকে অনেক ভালো ছেলের বিয়ে দেবো আমি। সাক্ষ্য বলে, আমিও এটাই চাই। ও আমার থেকে আরও অনেক ভালো ছেলেকে বিয়ে করে সুখে থাকুক। পুলিশ বলে, ওরা যদি কেসটা তুলে নিতে চায় তাহলে তো আমার আর কিছু করার নেই। আর ওরা যদি কমপ্লেন উইথড্র করে নিতে চায় তাহলেও আমাদের কিছু বলার নেই। ঝিল বলে, এই কমপ্লেন উইথড্র না করলে আপনারও অনেক সমস্যা হয়ে যেত স্যার। আর এভাবেই আজকের এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।